ডিসেম্বরের মধ্যে সামর্থ্য অনুযায়ী সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের উদ্যোগ ইসির। ওয়াইসিভুক্ত দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক, আঞ্চলিক ডাটাবেজের পরিকল্পনা। বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। নির্বাচন বিলম্বিত করে পরিস্থিতি জটিল করার অভিযোগ বিএনপি। দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি, গড়িমসি না করার আহ্বান। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 239 আসামির জামিন আদেশ আজ। ন্যায় বিচার পাওয়ার আশা ভুক্তভোগী পরিবারের। আলাদা ফোর্স গঠনের প্রতিবাদে অচল সিভিল এভিয়েশন। 3 ঘন্টার কর্মবিরতি শেষে স্বাভাবিক কার্যক্রমে মেট্রো রেল কর্মীরা। আজকে আসলাম মতিঝিল যাব, আমি স্বাভাবিক এখন বলছে যে আজকে টিকিট বন্ধ। হ্যাঁ, আজকে টিকিট লাগবে না। অবশেষে তুরস্ক অঞ্চলে পিছু হটল ইউক্রেন। ন্যাটো থেকে কিয়েভকে দূরে রাখার আহ্বান মস্কোর। মঙ্গলবার পুতিন ট্রাম্প ফোনালাপ। এবং লাল সবুজের জার্সিতে খেলতে বাংলাদেশের ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। দেশকে জয় এনে দেওয়ার প্রত্যাশা, হবিগঞ্জে উৎসব আমেজ। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের হাতে সময় অল্প উল্লেখ করে ডিসেম্বরের মধ্যে সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সংস্কার শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পুলিশের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, নিজের ইচ্ছায় না হলেও গেল 16 বছর পুলিশ অন্ধকার যুগের অংশীদার ছিল। নতুন বাংলাদেশ গড়তে পুলিশকে বন্ধু ও আশ্রয়দাতা হিসেবে নিজেদের তৈরির নির্দেশনাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশে কেউ যাতে গোলযোগ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। হাতে খুব বেশি সময় নেই, আমরা অলরেডি 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে। কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা। কাজে কি কি সংস্কার আমরা সংস্কারের উপর দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয়। আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে এসছে সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না। এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কিভাবে হয়? পরিষ্কার, লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ দিতে প্রক্সি ভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন ভবনে ওয়াইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। জানান, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, আন্তর্জাতিক মানের করতে সব ধরনের সহায়তা কথা জানিয়েছে ওয়াইসি প্রতিনিধি দল। শিলুরায় রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির প্রস্তুতি ও কাজের অগ্রগতি নিয়ে সোমবার নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10টি দেশের 11 জন মিশন প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় 4 নির্বাচন কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর ওআইসির প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে সব ধরনের সহায়তা দেবে তারা। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters, for a free, fair and credible election. নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে ইসির হাতে প্রক্সি ভোটের কোনো বিকল্প নেই। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। ভোটার তালিকায় 11,783 জনকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। বর্তমানে 7টি দেশে কাজ চলছে।
পর্যায়ক্রমে 33টি দেশে ভোটার নিবন্ধন করা হবে। এক লার্জ আমরা বলেছি, আমরা কোনো স্পেসিফিক কিছু বলি নাই, যেমন আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এ। এদিকে উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে ডাটাবেস সার্ভার তৈরির উদ্যোগ নিয়েছে কমিশন। 2028 সালের মধ্যে কাজ শেষ করতে প্রায় $41 মিলিয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এবং আমরা ভালো মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। মাগুরার ঘটনার পর দেশ যেন ধর্ষণের মহোৎসবে পরিণত হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালিমা রহমান। বলেন, প্রধান উপদেষ্টা শান্তির প্রতীক হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনতে হবে। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে না এনে নির্বাচন নিয়ে গড়িমসি করলে ভিন্ন মাত্রা নেবে। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার না আসলে স্বৈরাচাররা বিভিন্ন রূপে ফিরে আসবে। সোমবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী নির্যাতনের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মহিলা দল। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 15 বছরের বিএনপির আন্দোলন আর জুলাই অভ্যুত্থানের আন্দোলন নিয়ে যেন উপদেষ্টারা বিভাজন না করে। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালিমা রহমান আহ্বান জানান, প্রধান উপদেষ্টা যেন শান্তির প্রতীক হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনেন। ডক্টর ইউনূসকে আবারও আমি আহ্বান জানাবো, আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে, আমি বলবো আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনা সভায় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে না, ততক্ষণ স্বৈরাচার বিদায় হবে না, বিভিন্ন রূপে ফিরে আসতে পারে তারা। বাংলাদেশের জনগণ তাদের নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ এর মাধ্যমে দেশ পরিচালনায় জনগণের অংশগ্রহণ, সমর্থন পরিপূর্ণভাবে পাবে, ততক্ষণ স্বৈরাচার বিদায় হবে না। স্বল্প ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনার সমালোচনাও করেন তিনি। স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জন আসামির জামিন আদেশ আজ দুপুরের মধ্যে আদেশ ঘোষণার কথা রয়েছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালত জামিনের আবেদন দাখিল করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার 287 নম্বর সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন 187 জন। 178 জন অভিযুক্ত বিডিআর সদস্যদের পরিবার ও জামিনে মুক্ত বিডিআর সদস্যরা সুবিচারের দাবি জানান। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, কটা নাগাদ রায় হতে পারে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ডানা, আপনি জানেন আজ কিন্তু বিডিআর হত্যার ঘটনায় যে বিস্ফোরক মামলাটি রয়েছে, সেই মামলার অভিযুক্ত 239 জনের বিষয়ে আজকে একটি আদেশ দেওয়ার কথা, অর্থাৎ তাদের জামিন বা মুক্তির বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। এই আদেশটি গতকাল রোববারও হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল হয়নি। আজ এখন পর্যন্ত সেই বিষয়ে আসলে চূড়ান্তভাবে আমরা কিছু জানতে পারিনি। আমরা এই মুহূর্তে আছি ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট। আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে বিকেল 3টা নাগাদ আসলে সেই আদেশটি আসতে পারে, তাদের বিষয়ে সর্বশেষ জামিন পাবেন। আপনি জানেন জানুয়ারির 19 তারিখে কিন্তু একই সঙ্গে এই একই মামলায় 178 জনকে জামিন দেওয়া হয়। আমরা এই মুহূর্তে যদি এখানে একজন বিডিআর সদস্যের সাথে কথা বলি, আসলে আপনারা কি আশা করছেন, তাদের জামিনের বিষয়ে কি জানতে পেরেছেন এখন পর্যন্ত? ধন্যবাদ ভাই, আমরা জানতে পারছি এতটুকু। গতকালকেও আমরা যোগাযোগ করছি, আজকেও যোগাযোগ করছি ফেসকারের সাথে, বলছে যে এখনো আদেশ আসে নাই। এই আদেশটা কোথায় থেকে আসবে? আমি উনাকে প্রশ্ন করছি, উনি করে আমরাও জানি কোথায় থেকে আসবে। তাহলে এই আদেশের পিছনে কোনো পর্দা আড়াল লুকিয়ে রাখছে এখানে। আদেশটা হয়তো আমি আশা করতেছি হয়তো বা সেনাপ্রধান মহোদয়, অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, অথবা আইন উপদেষ্টা মহোদয়। তো উনারা আদেশটা কি জন্য দিচ্ছেন না, কাকে পর্দার আড়ালে রাখতে চাচ্ছেন, আমরা এটাই
সঠিকভাবে বলতে পারতেছি। আমরা চাচ্ছি কি যে সমস্ত আমাদের 239 জন ভাইয়ের জামিন হয়েছে আজকে আদেশ দিয়ে আমাদের বাদীকে যেন মুক্তি দেওয়া হয়। আর আমরা 18,519 জন বিশেষ আদালতে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি প্রত্যেককে সিওর কোর্ট এবং ডিজির কোর্ট প্রত্যেককে যেন চাকরিতে পূর্ণ বহাল করা হয়। আর আমাদের ফাঁসি এবং যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে এদের ভিতরে অনেকে নিহিত অপরাধ, এরা কিন্তু বলির ফাটা। এই তৎকালীন সরকার শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড ঘটিয়ে উনার দলীয় নেতাকর্মীদেরকে বাঁচানোর জন্য উনি হাজার হাজার বিডিআরকে শত শত বিডিআরকে কারাগারে বলি রেখেছেন যেন সত্য প্রকাশ না হয়। ইনশাল্লাহ এই সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা যা কিছু করেন না কেন বাংলাদেশের বুকে আপনারা কোনোদিন হেফাজতে ইসলামের না শাপলা চত্বরে যে এটা হত্যাকাণ্ড ঘটিয়েছে শাপলা চত্বরে আলমদের উপরে এবং 2009 আপনারা কি মনে করছেন যে 178 জনকে জানুয়ারিতে যেভাবে জামিন দিয়েছে তাদের জামিনে 239 জনের জামিন বিষয়ে মানে কবে নাগাদ হতে পারে, আপনি কি আশা করেন? আমরা এই ব্যাপারে হতাশ। আমরা তো আশা আজকে করতেছি, যদি আজকের ভিতরে না দেওয়া হয় তাহলে আমরা কঠিনভাবে আন্দোলন নামে পুরো বাংলাদেশে আমরা সবাই যেমনটা বলছিলেন এখানে একজন বিডিআর সদস্যের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে তারা দ্রুত এই 239 জনের বিষয়ে যে রায়টি বা চূড়ান্ত তাদের খালাস বা মুক্তির যেই ঘোষণাটি আসার কথা রয়েছে সেটি তারা দ্রুত চাচ্ছেন। তো এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে বিডিআর হত্যাকাণ্ডের যে বিস্ফোরক মামলার সেই সম্পর্কে আমার কাছে সর্বশেষ ডানা। তারেক, ধন্যবাদ আপনাকে। কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বেবিচকের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকাল 10টায় বেবিচক সদর দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালনের কথা থাকলেও পরবর্তীতে উত্তরার সড়ক অবরোধ করেন কর্মকর্তারা। এ সময় প্রতিষ্ঠানটির এফসেক বিভাগ অকার্যকর করার ষড়যন্ত্র বন্ধ চেয়ে বেবিচকের অগ্রানুগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে এইড টু সিভিল পাওয়ারের আওতায় সকল জনবল প্রত্যাহার সহ 6 দফা দাবি জানিয়েছে আন্দোলনরতরা। 4 কর্মীকে এমআরটি পুলিশ লাঞ্ছিত করার প্রতিবাদে প্রায় 3 ঘন্টা কর্মবিরতি করার পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেলের কার্যক্রম। এ সময় প্রতিটি স্টেশন টিকিট ছাড়াই ভ্রমণ করেছেন অনেক যাত্রী। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে জড়িত 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক জানান, সকাল থেকে নিয়মিত ট্রেন চললেও কর্মবিরতি বিষয়টি জানতেন না তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মেট্রো রেলের শাহবাগ স্টেশন কাউন্টারে কর্মী না থাকায় বিনা টিকিটেই ট্রেনে চড়ছেন যাত্রীরা। সোমবার সকালে প্রায় প্রতিটি স্টেশনেই দেখা যায় এমন চিত্র। রোববার মেট্রো রেলের সচিবালয় স্টেশনে এমআরটি পুলিশ মেট্রোর 4 কর্মীকে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে 6 দফা দাবিতে কর্মবিরতির ডাক দেয় কর্মীরা। এতে বন্ধ ছিল টিকিট বিক্রির কার্যক্রম। যাত্রীরা বলছেন টিকিট চেকিং মেশিন কার্যকর না থাকায় বিনা টিকিটে ভ্রমণ করছেন তারা। আজকের অবিশ্বাস্য যে আমার এটা টাচ করতে হলো না বা টাকা কাটা গেল না বা ওখানে গেলে এদিকে আবার লিফট বন্ধ। যেখানে টিকিট না কাটলে তো আপনার ওই পাশে গিয়ে আমাকে আটকাবে। ওনারা বললেন যে না ওই পাশে ওপেন আছে, আপনি চলে যান। 2 জন কর্মচারী ছিলেন, ওনারা তাই বললেন। না, এটা তো ভালো, এখন ফিরে যাইতেছে, এটা ভালো না। কোথাও কেউ আটকানে, কেউ চেকও করে নাই। হ্যাঁ, বলছে যে আমি মসজিদ যাবো, আজকে টিকিট বন্ধ, ফিরে চলে যান। আমার ফ্রেন্ডদেরকে আমি বলছিলাম আজকে তোরা ট্রাই করিস যে টিকিট ছাড়া আসতে পারিস কিনা। তবে কয়েক ঘন্টা পর বদলে যায় চিত্র। চালু করা হয় টিকিট কাউন্টার ও স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন। কর্তৃপক্ষের আশ্বাসে সকাল 10টা থেকে স্বাভাবিক হয় সব কার্যক্রম। এ সময় বিনা টিকিটে যাত্রী ভ্রমণের কথা স্বীকার করে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন কর্মবিরতির বিষয়টি তার জানা নেই। কালকে ইন্টারনালি একটু আমাদের নিজস্ব কিছু হয়েছিল, একটা ইনসিডেন্ট হয়, ওটার পরিপ্রেক্ষিতে আমরা রাত্রে 12টা-1টা পর্যন্ত ছিলাম এখানে। কার কর্মবিরতি বা অন্য কিছু জানানো হয় নাই। সকালে একটা প্রেস রিলিজ দেখি, প্রেস রিলিজটা কীভাবে গেল ওটা আমি জানি না। অ্যাজ এ এমডি আমি জানি না এটা প্রেস রিলিজ কে দিছে। ঠিক আছে, 8টা সাড়ে 8টা পর্যন্ত একটু অসুবিধা হয়েছে সার্ভিসে, তারপরে সবাই কাজে যোগদান করেছে ঠিকঠাক মতো। সকালে হয়তো 2-1 প্যাসেঞ্জার তখন একটু গেট খোলা ছিল আমাদের, ভিতর থেকে গেছে বিনা টিকিটে। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন সহ জড়িত 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাতারাতি 150 জনকে ঢাকা ওয়াসায় অবৈধভাবে চাকরি দিয়েছেন প্রতিষ্ঠানটির সচিব মশিউর রহমান।
নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা বা যাচাই বাছাই নয়, সরাসরি সমন্বয়ক আর উপদেষ্টাদের পিএস এপিএসদের রেফারেন্সের দোহাই দিয়ে এমন কাণ্ড করেছেন তিনি। তবে ওয়াসা সচিব এমডির উপর দায় চাপালেও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই ১৫০ জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। দেশ টিভির হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে। বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। ৬ জনের নিয়োগ দেয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজবুলের নামও আছে রেফারেন্সদাতার তালিকায়। এই তো কদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল করতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছেন হাজারো ছাত্র জনতা। সে রক্তের দাগ না শুকোতেই মেধা তো দূরে থাক, কোটাতেও নয়, সরাসরি রেফারেন্সে হয়েছে চাকরি। সে রেফারেন্সদাতাদের তালিকায় নাম রয়েছে সমন্বয়কদের। কিভাবে সম্ভব এটি? সে প্রশ্নের উত্তর মিলাবো এবার। চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসা জোন ৬-এ দেশ টিভি টিম। তবে সেখানে ঢুকতে গেলে পড়তে হয় নিরাপত্তা কর্মীদের বাধার মুখে। পরে প্রবেশ অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমতি। এবার তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলি আমরা। রেফারেন্সদাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত। যে সমন্বয়ক তৌহিদ, উনি কি হয় আপনার? আপনি কি তার রেফারেন্সে ছিলেন? হ্যালো 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 সুপারিশদাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তৌহিদ। তার দাবি, এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে। এখন যদি আমাদের নাম এখানে আসে তাহলে এটা ওয়াসা কর্তৃপক্ষ জানবে যে কেন আমাদের নাম আসলো। আমরাও ওয়াসা তো এরকম ভাবে কারোর জন্য সুপারিশ করিনি। এটা তো কোথায় হইলো, বৈষম্যই হইলো। তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএস এর রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসা? জানতে ওয়াসা সচিবের মুখোমুখি দেশ টিভি টিম। তার দাবি, সবকিছু করেছেন ওয়াসার এমডি, শুধু স্বাক্ষর করেছেন তিনি। বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আমরা কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাচ্ছি না। এইটা টোটালটা হচ্ছে মানে একেবারে এ টু জেড প্রক্রিয়াটা হচ্ছে এমডি স্যারের। আপনি এমডি স্যার আছেন, একটু স্যারের সাথে কথা বলুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই প্রক্রিয়াটাই তো আপনার সাথে হয়েছিল। এটা তো আমি তো সিগনেটারি অথরিটি। বিষয়টি সম্পর্কে জানতে এবার ওয়াসার এমডির দপ্তরে দেশ টিভি টিম। তবে পূর্ব অনুমতির দোহাই দিয়ে কথা বলেননি তিনি। স্যার যেটা বললো যে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট তো নেয় না, হুট করে এসে তো বললে তো আমি কথা বলতে পারি না, বা আমি এখন তো আর এত ফ্রি না যে এখন আজকে কথা বলতে। অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় ২০১৮ সালে নির্দেশনা জারি করে। তবে তা অমান্য করে চাকরি দিয়ে যাচ্ছে ওয়াসা সহ অনেক প্রতিষ্ঠান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। তবে দুই প্রান্তে সিঙ্গল ট্র্যাক লাইন হওয়ায় ডাবল ট্র্যাকে সেতুটির পুরোপুরি সুফল সহসাই মিলবে না। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল ট্র্যাক রেল লাইন হবে। সেতুটি চালুর ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে জানাচ্ছেন আপনপু। ৫০টি পিলার আর ৪৯টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা। জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ ও আধুনিক রেল সেতু এটি। ১৬,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু।
ইব্রাহিমাবাদ এবং সায়দাবাদ স্টেশন ভবন আধুনিকরণ কাজ শেষ হয়েছে। নতুন এই রেল সেতু দিয়ে ব্রডগেজ ট্রেন চলবে ঘন্টায় 120 কিলোমিটার ও মিটার গেজের ট্রেন চলবে 100 কিলোমিটার গতিতে। বর্তমানে 38টি ট্রেন চলাচল করলেও ভবিষ্যতে এই সেতু দিয়ে 88টি ট্রেন চলাচল করতে পারবে। সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। অঞ্চলে যে কৃষিজাত পণ্য যেগুলো আছে সেগুলো আমরা রেলপথ পরিবহন করতে পারবো। একই সঙ্গে স্থলবন্দর দিয়ে যদি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে মালামাল আমরা আমদানি করি, সেই আমদানি মালামাল আমরা পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পরিবহন করতে পারবো। তবে দুই প্রান্তে সিঙ্গেল ট্র্যাকের কারণে আধুনিক এই সেতুটির পুরোপুরি সুফল পাওয়া যাবে না। তাই দুই প্রান্তে দ্রুত ডাবল ট্র্যাকের দাবি জানিয়েছেন স্থানীয়রা। উদ্ভাবনের জন্য আমরা অনেক খুশি, কারণ দীর্ঘ 4 বছর এখানে কাজ করার পরে বাণিজ্যিকভাবে এটা উদ্ভাবন হইতাছে। ব্রিজ তো 2 লাইন হয়েছে, যদি আমাদের এই রাস্তাটা 2 লাইন হয় তাহলে আমাদের সুবিধা হবে। 2টা লাইন হইতো তাহলে আমরা এই বাড়ির থেকেই আমরা প্রতিদিন অফিস করতে পারতাম। আমাদের ঢাকার যে জ্যাম, ঢাকার যে চাপ, এই চাপটা কমে আসতো। এদিকে দুই প্রান্তের সিঙ্গেল ট্র্যাকের কারণে যমুনা রেল সেতুর পুরোপুরি সুবিধা পেতে দেরি হওয়ার কথা স্বীকার করে সমস্যা নিরসনে কাজ চলছে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। ব্রিজের দুই পাশে এখনো ডাবল লাইন হয় নাই, কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে এই দুই পারে আমাদেরকে ডাবল লাইন আসলে কানেক্টিভিটি লাগবে। সিঙ্গেল ট্র্যাকের সমস্যা সমাধান করা গেলে যমুনা রেল সেতু হবে পূর্ব ও পশ্চিমের উন্নয়নের নতুন সোপান। গতি আসবে চলাচল ও ব্যবসা বাণিজ্যে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাত্র ৯৯,০০০ টাকায় ওমরা হজ। শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে বার্ডস আই হজ কাফেলা নামের প্রতিষ্ঠান। এরই মধ্যে কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটির সিইও রাজীব মাহমুদ। বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানটির অফিসও। মনিরুল ইসলামের ক্যামেরায় আলিবুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মোহাম্মদ আহনাফ জাবির 13 বছর বয়সী বাবা হারায় কিশোরের স্বপ্ন ভাই ও মাকে নিয়ে ওমরা হজ করবেন। জাবিরের মা মার্জিনা বেগম সন্তানের স্বপ্ন পূরণে তিলে তিলে জমিয়েছেন অর্থ। তবে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বার্ডস আই হজ কাফেলা নামের এজেন্সির প্রতারণায়। উমরা প্যাকেজের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে পালিয়ে গেছেন কোম্পানির মালিক রাজীব মাহমুদ। ফেসবুকে ওদের অ্যাডটা দেখলাম, অ্যাড দেখার পর আমার আম্মু অনেক খুশি হলো। অনেক কম টাকায় আমরা ওমরা যেতে পারবো এবং ইত্তেকাফে বসতে পারবো। 2 ছেলে আমার, ওর বাবা নাই, এখন এতিম বাচ্চাদেরকে ফেলে কিভাবে যাব? 2টা ছেলেকে সাথে নিব, এই ছিল আমার স্বপ্ন। বার্ডস আই ফ্লাই হজ কাফেলা মানুষকে টাকা নিয়ে প্রতারিত করছে, এটা দেখে আমার মাথা ঘুরে গেল। আমি ইনস্ট্যান্ট আমি তখন কোরআন পড়তেছিলাম, আমার একটা টিচার ছিল বাসা, ওই টিচারকে নিয়ে ম্যাডামকে নিয়ে আমি চলে আসলাম। শুধু আহনাফের পরিবারই নয়, হেলিকপ্টার সার্ভিসের আড়ালে রাজীবের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। তাদের অভিযোগ এয়ারপোর্টের মতো বিশ্বস্ত জায়গায় অফিসকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতারণা করেন রাজীব। এই বার্ডস আই হজ কাফেলা থেকে আমরা টাকা জমা দিয়েছি, এটা যে সিইও রাজীব তার কাছে টাকা জমা দিয়েছি। আজকে এই শতাধিক লোক তাদের আমাদের বারবার টিকিটের ডেট পরিবর্তন করেও আমাদেরকে পাঠায় নাই। ঢাকা ডোমেস্টিক কাউন্টার ওদের অফিস, আমরা এই সুবাদে আমাদের ফ্যামিলি 4 জন সহ আমরা প্রায় 4 লক্ষ টাকার মতো এখানে দেওয়া হয়েছে। এজেন্সির কোনো নিবন্ধন ছাড়াই শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে অফিস বসিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন বলে জানান অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এটাপ সভাপতি। বিমানবন্দরের মতো একটি জায়গায় লাইসেন্স ছাড়া কিভাবে একটা অফিস তারা দীর্ঘদিন যাবৎ করলো, প্রশাসনের একেবারেই নাকের ডগায়। ওমরায় পাঠাতে হলে তাদেরকে ওমরার লাইসেন্স নিতে হবে ধর্ম মন্ত্রণালয় থেকে। ধর্ম মন্ত্রণালয়ে ওমরার লাইসেন্স দেওয়া, হজের লাইসেন্স দেওয়া বন্ধ আছে প্রায় 8-10 বছর যাবৎ। তাহলে এই প্রতিষ্ঠানটা কিভাবে ওমরায় যাত্রী পাঠাচ্ছে? তার লাইসেন্স নাই, ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাই। প্রতারণার মামলায় রাজীবের স্ত্রী গ্রেফতার হলেও ট্রাভেল এজেন্সির হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।